হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইলেকট্রন ক্লাউড। আজকে তোমাদের অ্যালকোহল, ফেনল এবং ইথারের ফাইনাল পার্ট বা লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। এখানে ফাইনাল পার্ট 1 এবং এরপরে ছোট একটা ভিডিও ফাইনাল পার্ট 2 হয়ে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে স্টার্ট করা যায়। প্রথমত দেখো, অক্সিডেশন অফ অ্যালকোহল নিয়ে তোমাদের যদি আমি আলোচনা করি, তাহলে অক্সিডেশন অফ অ্যালকোহল যদি আমি বলি, তাহলে লেটস একটা এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও CH2OH, তাহলে এটা একটা অ্যালকোহল 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। এবার এর যদি আমি অক্সিডেশন করি তাহলে এখান থেকে দেখো অক্সিডেশন মানে কি বোঝায়, হয় হাইড্রোজেন এলিমিনেশন হবে, অ্যাজ এ হোল H2 এলিমিনেশন হবে, অথবা অক্সিজেন যোগ হবে, তাকে বলা হয় অক্সিডেশন রিয়াকশান। দেখো এই গ্রুপ থেকে যদি একটা হাইড্রোজেন H বেরোয় এবং এই টোটাল CH2 থেকে একটা H বেরোয়, তাহলে টোটাল H2 বেরোবে এবং সেখান থেকে যেটা তৈরি হবে সেটা হলো RCH ডাবল বন্ডেড O, কারণ শেষের অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন কমেছে এবং এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন কমেছে, অ্যাজ এ হোল একটা H2 মলিকিউল কমেছে, ফলে অক্সিডেশন হয়ে এখানে যেটা তৈরি হয়েছে সেটা প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হয়েছে, অ্যালডিহাইড। ওকে, এবার দেখো একে যদি আমি আবার ফার্দার অক্সিডেশন করি, অর্থাৎ ফার্দার অক্সিডেশন যদি করা হয়, তাহলে এর পরে কি হবে, অক্সিজেন অ্যাডিশন হবে এবং অক্সিজেন অ্যাডিশন হওয়ার ফলে কি তৈরি হবে, RCOOH বা যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপে কনভার্ট হবে। ওকে, দেখো এই যে ফার্স্ট স্টেপ, এই স্টেপটাতে একটা অক্সিডাইজিং এজেন্ট লাগবে অবশ্যই, এবং সেকেন্ড স্টেপ, এই স্টেপটাতেও একটা অক্সিডাইজিং এজেন্ট লাগবে। এবার এই অক্সিডাইজিং এজেন্ট দুটোর নেচার আলাদা আলাদা হয় এবং কি নেচার হয় সেটা নিয়ে একটু বলছি। দেখো প্রথমত এই যে অক্সিডাইজিং এজেন্টটা হচ্ছে, এটা ইনিশিয়াল স্টেপ, এটা হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ হয়, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয়। এই মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড বা CrO3-কে ইউজ করা যায়। আর এখানে যে সেকেন্ড স্টেপ আছে, সেখানে কার্বক্সিলিক অ্যাসিডে অ্যালডিহাইডকে কনভার্সন করার জন্য এখানে অ্যাসিডিফাইড পারম্যাঙ্গানেট সলিউশনকে ইউজ করা হয়। পারম্যাঙ্গানেট KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনকে ইউজ করা হয় অ্যাসিডিফাইড, এবং এটা হচ্ছে অবভিয়াসলি এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। প্রথমত কারো যদি দরকার হয় যে ফার্স্ট স্টেপেই অ্যালডিহাইডটাকেই অ্যারেস্ট করবে, অর্থাৎ এই স্টেপে গিয়ে স্টপ হবে, তাহলে তাকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্টকে ইউজ করতে হবে, ফর এক্সাম্পল ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। ওকে, এবার দেখো তোমাদেরকে যদি একটা কোয়েশ্চেন দিই যে CH3 একটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, ধরে নাও CH3CH ডাবল বন্ডেড CH2OH, এটাও একটা অ্যালকোহল, যেটা হচ্ছে দেখো একটা ডাবল বন্ড আছে এবং তারপরে একটা CH2 আছে, তারপরে OH আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল, এটা অ্যালাইলিক অ্যালকোহলের একটা এক্সাম্পল। এই অ্যালাইলিক অ্যালকোহলকে যদি আমি অক্সিডাইজ করতে চাই, তাহলে অক্সিডাইজ করার পর যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে CH3 সিঙ্গেল বন্ড, তারপরে CH ডাবল বন্ড এবং শেষে CH ডাবল বন্ডেড O, অর্থাৎ এখানে একটা কনজুগেটেড ডাবল বন্ড পাচ্ছি, যেটা এরমভাবে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে। দেখো এখানে যে রিয়েজেন্টটা ইউজ হয়, সেটা কি রিয়েজেন্ট ইউজ হয় সেটা একটু তোমাদের জানার দরকার। লেট মি চেঞ্জ দ্য কালার। ওকে, এখানে যে রিয়েজেন্টটা ইউজ হয় সেটাকে বলা হয় PCC। এই PCC সম্বন্ধে জানতে হবে তোমাদের একটু। PCC মানে কি? PCC মানে হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ওকে, এই পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটটা অ্যাকচুয়ালি কি, দেখো এটা হচ্ছে মিক্সচার অফ পিরিডিন হলে স্ট্রাকচার কেমন হবে, পিরিডিন হচ্ছে এরকম, বেনজিনের একটা কার্বন যদি নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করা হয় তাহলে তাকে পিরিডিন বলা হয়। এই পিরিডিনের সাথে HCl অ্যাড করা হয় এবং তার সাথে কি তৈরি হয়, অ্যাড করা হয় ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড অর্থাৎ CrO3 অ্যাড করা হয়। ওকে, এবার দেখো এটা H+ আর Cl- এ ভেঙে যাবে, তাহলে এই H+টা এই লোন পেয়ার অফ নাইট্রোজেনটা গিয়ে H+কে অ্যাটাক করবে, আর এই Cl- এই ক্রোমিয়ামকে অ্যাটাক করবে, ফলে ক্রোমিয়ামের এই ডাবল বন্ডটা ভেঙে O- এ কনভার্ট হবে। ফলে এখানে কি তৈরি হতে পারে, এখানে তৈরি হতে পারে না, হয় NH, এখানে NH+ এবং এখানে
ডাবল বন্ড যেগুলো যেমনভাবে ছিল সেগুলো তেমনভাবেই থাকবে। তাহলে এই যে আয়নটা তৈরি হলো এটার নাম কি হবে? এটার নাম হবে পিরিডিনিয়াম। নামটা কি করে আসছে বুঝতে পারছো আশা করি। আর এখানে যে সিএলটা অ্যাটাক করেছিল ক্রোমিয়ামকে সেটা সিঙ্গেল বন্ড করে থাকবে, একটা ও মাইনাস হবে এবং বাকি অক্সিজেনের সাথে ডবল বন্ডেড ও করে থাকবে। ফলে এটার নাম হবে ক্লোরোক্রোমেট। এই অংশটার নাম হচ্ছে ক্লোরোক্রোমেট এবং একসাথে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বা সংক্ষেপে যেটাকে বলা হয় পিসিসি, এটা হচ্ছে এফেক্টিভ রিয়েজেন্ট এই রিয়াকশনের ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো তোমাদের একটা প্রবলেম আছে যে তোমাদের যদি একটা 2 ডিগ্রি যে কোনো একটা অ্যালকোহলকে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করা হয় তাহলে নর্মালি কি প্রোডাক্ট হিসেবে পাবে? 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট লেটস সে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে যদি তুমি অক্সিডাইজ করো তাহলে সবসময় কিটোন পাওয়া যায়। কেন পাওয়া যায় দেখো দেখো ফর এক্সাম্পল একটা 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমি নিয়ে নিই, লেটস সে আর সিএইচ এবং মাঝে একটা ওএইচ আছে এবং তারপরে আর একটা আর ড্যাশ বা অন্য একটা অ্যালকাইল গ্রুপ আছে। এখানে যদি আমি এই সেম রিয়েজেন্ট অর্থাৎ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডকে ইউজ করি তাহলে এখানে এই ওটা ডাবল বন্ডেড ওতে কনভার্ট হবে। ফলে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, অ্যাজ এ হোল -H2 হবে। এটাকে মাইনাস যেহেতু হাইড্রোজেন বেরোচ্ছে একটা, তাই এই স্টেপটাকে অনেক সময় কি বলা হয়? ডিহাইড্রোজেনেশন স্টেপও বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ডিহাইড্রোজেনেশন, অর্থাৎ হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে তাই ডিহাইড্রোজেনেশন স্টেপও বলা হচ্ছে। তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে আর সি, দেখো ডাবল বন্ডেড ও তৈরি হচ্ছে এবং শেষে আর ড্যাশ থাকছে। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা কিটোন ফাংশনাল গ্রুপ বা কিটোন একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। ওকে, এবার দেখো তোমাদের যদি বলা হয় যে ভেপার অফ আ প্রাইমারি সেকেন্ডারি, একটা প্রবলেম আছে যে ভেপার্স অফ এ প্রাইমারি, প্রাইমারি মানে 1 ডিগ্রি অ্যালকোহল, প্রাইমারি কমা সেকেন্ডারি মানে 2 ডিগ্রি এবং কমা 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি কপার দিয়ে হিট করা হয় অ্যারাউন্ড 573 কেলভিনে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা রেজাল্ট পাওয়া যায় না কি পাওয়া যায় সেটা দেখতে হবে। দেখো তোমরা যদি এরমভাবে হিট করো তাহলে দেখো প্রথমত প্রাইমারি অ্যালকোহল লেটস সে আর CH2OH একটা প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, যেহেতু যে কার্বনের সাথে যুক্ত ওএইচটা সেটা ডাইরেক্টলি একটাই অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত, তাই এটাকে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল বলা হবে। এখানে যদি আমি কপার এবং তার সাথে 573 কেলভিন ইউজ করি তাহলে এখানে কি হবে? এই যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা অক্সিডাইজ হয়ে গিয়ে অ্যালকোহল অ্যালডিহাইডে কনভার্ট হবে আর CH ডাবল বন্ডেড ওতে কনভার্ট হবে। ওকে, এবার এটা কিন্তু ভেপার্স, ঠিক আছে। এবার নেক্সট যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহল ইউজ করি লেটস সে আর CH OH এবং শেষে হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ অর্থাৎ আর ড্যাশ, সেটা সেম হতে পারে আলাদাও হতে পারে। এবার একই কন্ডিশন অর্থাৎ 573 কেলভিন এবং কপার যদি আমি ইউজ করি সেম কন্ডিশনে, তাহলে দেখো এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে কিটোন অর্থাৎ মাঝেরটা ডাবল বন্ডেড ওতে কনভার্ট হবে এবং শেষে আর একটা আর ড্যাশ গ্রুপ যুক্ত থাকবে। ওকে, দেখো এইবার নেক্সট যদি আমি এখানে একটা টার্সিয়ারি অ্যালকোহল ইউজ করি, এখান থেকে মেন হচ্ছে এটা হচ্ছে 2 ডিগ্রি আর এরপরে হচ্ছে টার্সিয়ারি, এটাই হচ্ছে মেন প্রবলেম। এখান থেকেই কোশ্চেন আসতে পারে। দেখো এখানে একটা টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল যেটা আছে যেমন CH3 এবং মাঝে কি আছে? মাঝে হচ্ছে এখানে OH। ঠিক আছে, এটা টার্সিয়ারি কারণ তিনটে কার্বন, এই কার্বনটা আবার 3টে কার্বনের সাথে যুক্ত। এবার এই সেম কন্ডিশন অর্থাৎ কপার এবং 573 কেলভিন যদি টেম্পারেচার দেওয়া হয় তাহলে এখানটায় কি হবে? এখানটায় হবে H2O বেরিয়ে যাবে অর্থাৎ ডিহাইড্রেশন রিয়াকশন হবে। তাহলে যদি ডিহাইড্রেশন রিয়াকশন হয় লেটস সে ধরে নাও আমি এটা আমাকে ইরেজ করতে দাও একটু, ধরো আমি এখানে মুছে দিলাম, তাহলে এখান থেকে একটা CH2 আর একটা হাইড্রোজেন ছিল, তাহলে এরকম করে হাইড্রোজেনটা লিখলাম। এই হাইড্রোজেনটা যখনই আমি এভাবে লিখবো এই হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে যাবে এবং এই নিচ থেকে একটা OH বেরিয়ে যাবে, তাহলে অ্যাজ এ হোল এই H এবং এই OH টোটাল H2O বেরিয়ে যাচ্ছে এবং
এইখানে একটা ডবল বন্ড তৈরি হচ্ছে। তাহলে এখানে যদি ডবল বন্ড তৈরি হয় তাহলে কী হবে CH3 সিঙ্গেল বন্ড কার্বন এবং উপরের দিকে CH2 সাথে ডবল বন্ড একটা ফর্মেশন করছে এবং নিচে অ্যাজ ইট ইজ মানে যেমন CH3 ছিল তেমনই থাকছে। অর্থাৎ এখানে যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে সেটা একটা অ্যালকিন তৈরি হয়েছে, ঠিক আছে? সেটা কি তৈরি হয়েছে? একটা অ্যালকিন প্রোডাক্ট তৈরি হয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার রেজাল্ট। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এটা তোমাদের মনে রাখতে হবে। এই কম্পাউন্ডটা ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে একটু আগেকার তুলনায় একটু এক্সেপশন বা অন্য প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখার তোমাদের বিষয়। এইবার দেখো আমি নেক্সট চলে যাব। ফেনলের বেসিক্যালি বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট রিয়াকশানসগুলো আছে, সেগুলো তোমাদের একটু জানতে হবে। তাহলে এখানে আমি হেডিং দিচ্ছি রিয়াকশানস অফ ফেনলস, ঠিক আছে? দেখো ফেনলস মানে আশা করছি আর নতুন করে বলতে হবে না ফেনলসের স্ট্রাকচার, কারণ যেহেতু চ্যাপ্টারে এতটা তুমি পড়ে ফেলেছো, ফেনলের স্ট্রাকচার তো জানবেই। দেখো এখানে যদি বেঞ্জিনের সাথে OH লেগে থাকে সেটাই ফেনল। এবার ফেনলের যেটা সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশান সেটা হচ্ছে ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশান। ধরে নাও ইলেকট্রোফাইল মানে হলো কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস, ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তাহলে এই ইলেকট্রন কোনো একটা ডেফিশিয়েন্ট স্পিসিসের সাথে যখনই একটা ফেনলের রিয়াকশান হয় তখন ফেনলের অর্থ বা প্যারা পজিশনে একটা ইলেকট্রোফাইল অ্যাটাচ হয়। লেটসে এখানে হচ্ছে OH থাকলো এবং ধরে নাও এই পজিশনে E অর প্যারা পজিশনে অর্থাৎ OH-টা উপরে থাকলো এবং প্যারা পজিশনে ইটা যুক্ত হলো। তাহলে এটা হচ্ছে অর্থ আইসোমার, এটা হচ্ছে প্যারা আইসোমার তৈরি হলো, ঠিক আছে? এইবার এই দুটো আইসোমার তৈরি হয়, এই যে তৈরি হচ্ছে অর্থাৎ এই যে ইলেকট্রোফাইল যুগ হচ্ছে এবং অ্যারোমেটিক এর যে কোনো ধরো এই হাইড্রোজেনটা অথবা প্যারা পজিশনের হাইড্রোজেনটা রিপ্লেস করে E+ যোগ হচ্ছে, এই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলা হয়। সংক্ষেপে কি বলা হয়? SE রিয়াকশন বা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, দেখো এটাকে সংক্ষেপে ARAC লিখলে অ্যাপ্রোপ্রিয়েট হয়, অর্থাৎ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, দেখো প্রথমত তোমাকে এই SEAR বা এর মেকানিজমটা জানতে হবে। লেটসে একটা ফেনল আমি ইমাজিন করলাম, ঠিক আছে? দেখো এই ফেনলে তাহলে প্রথমে এখানে কি থাকবে? এখানে একটা OH থাকবে। এই OH-এর যে লোন পেয়ার আছে এই লোন পেয়ারটা রেজোনেন্সে অংশগ্রহণ করবে। তাহলে এইভাবে রেজোনেন্সে যদি আমি অংশগ্রহণ করাই তাহলে দেখো এখানে অলরেডি তোমাদের এর আগে আমি রেজোনেন্স দেখিয়েছি ফেনলে, তারপর আর একবার এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো O+ হলো, এই O- টা ফার্দার আবার রেজোনেন্সে পার্টিসিপেট করবে, তাহলে এখানে আসবে, আবার এটা এখানে চলে যাবে। দেখো ডবল হেডেড অ্যারো দিচ্ছি মানে কি রেজোনেন্স স্ট্রাকচার আমি ইউজ করছি। এখানে ডবল বন্ড অলরেডি হলো, এখানে OH যেটা প্লাস ছিল সেটা থাকলো, আর এটা ডবল বন্ড ছিল, এখানে আবার গেল, এটা এই ডবল বন্ডটা খুলে গিয়ে আবার নেগেটিভ চার্জে কনভার্ট করলো, অর্থাৎ পাই বন্ড নেগেটিভ চার্জ বা ইলেকট্রন পেয়ারে কনভার্ট করছে। এখানে মাইনাস হলো এবং এখানে ডবল বন্ডেড OH+ হলো। এইবার এইটা ফার্দার এখানে আসলে এই ডবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে এবং লাস্ট যে স্ট্রাকচারটা হবে সেটা কি হবে? সেটা হলো এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে OH বা অ্যালকোহল যেটা ছিল অলরেডি তাতে কনভার্ট হলো। দেখো এই যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারের মধ্যে কি বৈশিষ্ট্য না, এই স্ট্রাকচারগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে দেখো এখানটা এই যে পজিশন সেটা অর্থ পজিশন, আবার এই যে পজিশন সেটা হচ্ছে প্যারা পজিশন, আবার এই পজিশনটাও অর্থ। তাহলে যখনই এই স্ট্রাকচারগুলো আমি দেখছি, অল স্ট্রাকচারকে যদি আমি সামারাইজ করি অল স্ট্রাকচারসকে, তাহলে আমি বুঝতে পারছি যে নেগেটিভ চার্জ কনসেন্ট্রেশন হচ্ছে, নেগেটিভ চার্জ যে কনসেন্ট্রেশন কোথায় শুধু থাকছে না, নেগেটিভ চার্জ কনসেন্ট্রেশন থাকছে অর্থ অ্যান্ড প্যারা পজিশনে, ঠিক আছে? তাহলে তুমি বলো নেগেটিভ চার্জ যদি অর্থ প্যারা পজিশনে থাকে, যখন ইলেকট্রোফাইল কোনো একটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পেসিস, ধরো সেটা হতে পারে H+ হতে পারে, NO2+ হতে পারে, যা কিছু হতে পারে, তাহলে সেটা যখন যুক্ত হবে তখন কোথায় যুক্ত হবে? অর্থ অর প্যারা পজিশনেই যুক্ত হবে, তাই না?
এই জন্যই অর্থ এবং প্যারা ডিরেক্টিং গ্রুপ বলা হয় কাকে? ওএইচ গ্রুপকে। ওএইচ গ্রুপকে অর্থ প্যারা ডিরেক্টিং বা অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশনে অর্থ প্যারা ডিরেক্টিং বা অ্যাক্টিভেটিং গ্রুপ বলা হয়, ঠিক আছে? এই জন্যই অর্থ বা প্যারা পজিশনে রিয়াকশনটা ঘটছে। ওকে, এইবার দেখো তোমার মেকানিজম এটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল স্টেপ, মানে কিভাবে অ্যাক্টিভেট করছে অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এবার অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশনেরও আবার মেকানিজম আছে। ওকে, দেখো নেক্সট পেজে চলে যাব। এবার সাবস্টিটিউশন রিয়াকশান যেটা থাকছে, সেই অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম যদি আমি দেখি, তাহলে প্রথমত ফেনল দিয়েই দেখব। তাহলে এখানে যখন ডবল বন্ড হবে তখন দেখো এখানে ওএইচ থাকলো। ওকে, ধরো এই স্ট্রাকচারটাকে আমি এইভাবে আঁকতে পারি, এই দিকে একটা ডবল বন্ড, এই দিকে সিঙ্গেল বন্ড ওএইচ। ওকে, এইটা দেখো রেজোনেন্সে যখনই পার্টিসিপেট করবে এই ইলেকট্রন পেয়ারটা বন্ডটা উপরে উঠে যাবে। তাহলে এখানে একটা প্রথমত নেগেটিভ চার্জ আছে, এখানে একটা, সেই নেগেটিভ চার্জটাই আলটিমেটলি ই প্লাস বা ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হয়। ওকে, ফলে দেখো এখানে যে ইলেকট্রোফাইলটা তৈরি হলো, সেই ইলেকট্রোফাইলটা কি এখানে একটা ডবল বন্ডেড OH প্লাস হবে এবং তার সাথে কি এখানে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেন ইলেকট্রোফাইলটা যুক্ত হবে এবং এটা হাইড্রোজেন অলরেডি এই পজিশনে ছিল সেটা থাকবে। এবার এখানে ডবল বন্ড এবং এখানে ডবল বন্ড ইনট্যাক্ট থাকছে, যা ছিল সেটাই থাকছে। ওকে, দেখো এখানে যদি তুমি এখানে ভালোভাবে দেখো, তাহলে এই জায়গাটায় এখানে ডবল বন্ড আসবে না, রেজোনেন্সের পার্টিসিপেশনটা দেখানোর দরকার নেই। এখানটায় আমি এটাকে ইরেজ করছি। দেখো এইটাকে আমি যদি এখান থেকে ইরেজ করে দিই তাহলে এখানে এরম হবে। ওকে, এইবার আমি কালি চেঞ্জ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এইখানটায় এখানে তাহলে ডবল বন্ড থাকবে না, এখানে কি হবে তাহলে এখানে একটা প্লাস চার্জ আসবে, ঠিক আছে? এই প্লাস চার্জের অ্যারাউন্ডে এই ডবল বন্ডটা ঘুরবে, তাহলে এটা এদিকে গেল। তাহলে নেক্সট যদি স্ট্রাকচারটা আমি আঁকি তাহলে কেমন হবে? এখানে দেখো এখানে একটা ডবল বন্ড তৈরি হচ্ছে, আর তাহলে এখানে OH যা ছিল তাই, এখানে একটা প্লাস আসছে, এখানে ডাবল বন্ড, আর এখানে ইলেকট্রোফাইল, আর তার সাথে একটা অলরেডি যেটা হাইড্রোজেন ছিল। ওকে, এইটা আবার ফার্দার যদি রেজোনেন্স করে তাহলে দেখো এই ডবল বন্ডটা আবার এখানে যেতে পারে। তাহলে ওখানে গেলে কি হবে? এইটা এই নিউট্রাল হবে, এই পজিশনটা ডবল বন্ড এখানে হবে এবং এখানে একটা পজিটিভ চার্জ আসবে। আলটিমেটলি এটা ই এবং এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত ছিল, আর এখানে যেটা OH ছিল সেটা তার পাশে একটা ডাবল বন্ড ছিল। ওকে, তাহলে দেখো এই যে কয়েকটা আমি স্ট্রাকচার পেলাম এখান থেকে শুরু করে, এই স্ট্রাকচারটাকে যদি আমি সামারাইজ করি বা একভাবে লিখি তাহলে আমি কি লিখতে পারবো? দেখো এখানে একটা বড় করে বেনজিন রিং আঁকলাম, তার উপরে একটা OH দিলাম। এবার এইখানটায় ই এবং তার সাথে কি লেগে আছে? হাইড্রোজেন লেগে আছে। তাহলে দেখো এই যে পজিটিভ চার্জগুলো আছে, লেট মি চেঞ্জ দ্য কালার। দেখো এই যে পজিটিভ চার্জটা আছে, এই পজিটিভ চার্জটা দেখো প্রথমত এই পজিশনে ছিল, তারপর তারা ঘুরতে ঘুরতে এই পজিশনে এসেছে, এই পজিশনে এসেছে। তার মানে এই পজিশনটা ছাড়া বাকি সমস্ত পজিশনে পজিটিভ চার্জ ঘুরেছে। তাহলে আমি সেটাকে এইভাবে ডটেড দিয়ে এই রকমভাবে মাঝে একটা পজিটিভ চার্জ দিতে পারি, তার মানে কি পজিটিভ চার্জটা এই অ্যারাউন্ডে ঘুরেছে। তো এই যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স, ঠিক আছে? কি বলা হয়? সিগমা কমপ্লেক্স বলা হয়। ওকে, এবার দেখো আলটিমেটলি এখান থেকে যদি এই হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে এখানে একটা ডবল বন্ড ফর্মেশন হবে সিগমা কমপ্লেক্স থেকে, এবং তার ফলে ইলেকট্রোফাইলটা এই অর্থ পজিশনে অ্যাটাচ হয়ে গেল এবং এই যে ডবল বন্ড এবং OHটা থেকে গেল। অর্থাৎ এখানে একটা অর্থ সাবস্টিটিউটেড একটা তুমি ফেনল পেলে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের এক্সপ্লানেশন বা তুমি রিয়াকশন মেকানিজম যাই বলো তাই। ওকে, এবারে দেখো নেক্সট তোমাকে প্রথমত যার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের ফার্স্ট যে এক্সাম্পলটা দেব সেটা হচ্ছে নাইট্রেশন রিয়াকশন। ওকে, দেখো নাইট্রেশন রিয়াকশন। ওকে, দেখো নাইট্রেশন রিয়াকশনের মানে কি? এখানে যে ইলেকট্রোফাইলটা হয় বা ই প্লাসটা থাকে সেটা কি থাকে? সেটা হচ্ছে NO2 প্লাস, ঠিক আছে? তাহলে এই যে NO2 প্লাস বা নাইট্রোনিয়াম যে আয়নটা থাকে, এই আয়নটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে ইউজ হয়।
ফর এক্সাম্পল ধরে নাও এখানে একটা ফেনল থাকলো, তাহলে সেই ফেনলের সাথে যদি আমি ডাইলুট HNO3 ইউজ করি, এখানে ইউজ করলাম আমি ডাইলুট HNO3 বা নাইট্রিক অ্যাসিড, এবং লো টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি 298 কেলভিন ধরে নাও লো টেম্পারেচার ইউজ করলাম, তাহলে এখানে দুটো প্রোডাক্ট হতে পারে। যেহেতু OH অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ এর আগেই বললাম, তাহলে অর্থো পজিশনে একটা NO2 ঢুকতে পারে, NO2 এখানে ঢুকতে পারে, আর কি হতে পারে, আর একটা হচ্ছে প্যারা পজিশনে বা একদম OH এর অপোজিট পজিশন যেটা হচ্ছে প্যারা পজিশনে, সেখানে একটা NO2 ঢুকতে পারে। তাহলে এটা কি, এটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল, আর এটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল। ওকে, এবার দেখো এই দুটোকে তোমরা কিন্তু প্রোডাক্ট হিসেবে পেয়ে এই দুটোকে তোমরা সেপারেট করতে পারবে, ক্যান বি সেপারেটেড। তো একটা হচ্ছে প্যারা আইসোমার প্যারা নাইট্রোফেনল এবং অর্থো নাইট্রোফেনল কেন সেপারেট করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। চলো দেখো, এখানে তোমরা যদি এখানে দেখো তাহলে বুঝতে পারবে যে দুটো স্ট্রাকচারকে আমি আলাদা আলাদাভাবে এঁকে নিচ্ছি। দেখো এইটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল, তাহলে N ডাবল বন্ডেড O, তারপর এখানে একটা O আছে, এখানে প্লাস হয় এখানে মাইনাস হয়, ফর্মাল চার্জ বলা হয় এটাকে, যেটা O আর H যদি হয় তাহলে এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হয়। ওকে, আর আমি তার পাশে আমি এঁকে নিচ্ছি একটা প্যারা নাইট্রোফেনল, ঠিক আছে। তো প্যারা নাইট্রোফেনল মানে কি, এখানে ডাবল বন্ডেড O, এখানে O মাইনাস, এখানে প্লাস হবে, আর এখানে কি হবে, এখানে হবে OH, ঠিক আছে। এইবার দেখো এখানে যদি আমি এইভাবেই একটু শুইয়ে এটাকে আঁকি তাহলে এখানে কি হবে, এখানে OH থাকবে এবং এই OH এর মাঝে এখানে একটা ডবল বন্ডেড O মাইনাস একই রকমভাবে থাকবে। ওকে, এবার দেখো এটার একটা সিগনিফিক্যান্স আছে, সেটা তোমাদের বুঝতে হবে, তার আগে আমি কালিটা চেঞ্জ করে নিই। ওকে, দেখো এইখানে যেটা হয়েছে সেটা কি, এটা হচ্ছে একটা হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং। কিন্তু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ডিংটা হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এরকম না, ইন্ট্রামলিকিউলার মানে একটা মলিকিউলের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং, H বন্ডিং, ঠিক আছে। আর এইখানে যেটা পাশে হয়েছে সেই এইখানে যে হাইড্রোজেন বন্ডিংটা হয়েছে এবং ফার্দার এখানেও আর একটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, তাহলে এই যে হাইড্রোজেন বন্ডিংটা হয়েছে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এবং সেটা হচ্ছে ইন্টারমলিকুলার, তো দুটো আলাদা আলাদা মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং বা H বন্ডিং বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে যখনই একটা মলিকিউল থাকছে আর এখানে অনেকগুলো মলিকিউল কি হচ্ছে, অ্যাসোসিয়েটেড থাকছে, অ্যাসোসিয়েটেড। তাই এখানে ধরো আমি এটাকে A নাম দিলাম আর এটাকে B নাম দিলাম, তাহলে এই দুটোর মধ্যে যদি আমি তুলনা করি তাহলে ভোলাটাইল হবে, ভোলাটাইল বা সহজে কম টেম্পারেচারে ভেপারাইজ হবে ভোলাটাইল, সেটা হচ্ছে A হবে, ভোলাটিলিটি A এর বেশি B এর তুলনায়। তার কারণ কি, B হচ্ছে অ্যাসোসিয়েটেড হয়ে একটা লং হাইড্রোজেন বন্ডিং মানে নিউমেরাস হাইড্রোজেন বন্ডিং ফরমেশন করছে, যেটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের নাইট্রেশনের অল অ্যাবাউট নাইট্রেশন। ওকে।